আসসালামু আলাইকুম। আমার এক কাপ চায়ের বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমাদের বিরূপ পরিস্থিতির মধ্য দিয়েও ভালো থাকতে হয় বা ভালো থাকার চেষ্টা করতে হয়। আমরা যারা ঢাকায় থাকি তারা সকলেই জানি যে ঢাকা এখন আন্দোলনের শহরে পরিণত হয়েছে। রাস্তাঘাটে কখন কোন রাস্তা যে বন্ধ হয়ে থাকে বা বন্ধ হয়ে যায় বা অবস্থান শুরু হয় সেটা আমরা নিজেরাও কেউ বলতে পারি না। সে কারণেই একটা অনিশ্চয়তার মধ্যে আমরা বাসা থেকে বেরোলে থাকি, যে ভাবি, নিজের মধ্যেই ভাবনা তৈরি হয় কতক্ষণে বাসায় ফিরবো। তবুও জীবন থেমে থাকে না, জীবন চলমান যতদিন পর্যন্ত মৃত্যু আলিঙ্গন না করে। তাই আমাদের চলতে হয় সত্য প্রতিকূলতার মধ্যে। বন্ধুরা, আমরা কয়েকদিন ধরে দেখছি যে সচিবালয়ে মধ্যে বিক্ষোভ চলছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে যারা সরকারি কর্মচারী আছেন তাদের জন্য একটা বিধি তৈরি হয়েছে, যেটি সরকারি কর্মচারী বিধি 2025 তার গেজেট প্রকাশ হয়েছে। তারপর থেকে এই আন্দোলন শুরু হয়েছে। আসলে সরকারি কর্মচারীদের যারা থাকেন, অর্থাৎ সকলেই কিন্তু সরকারি কর্মচারী, যত বড় পর্যায়ের কর্মকর্তাই হন হোক না কেন, সবাই এই বিধিগুলো অর্থাৎ নিয়মকানুনগুলোর মধ্য দিয়ে তাদের চাকরি করতে হয়। আগেও ছিল, কিন্তু সেভাবে এটি পালিত হতো না। 2018 সালে যে বিধি ছিল সেটি সেভাবে পালিত হতো না। সেটিকেই আবার ঘষা মাজা করে কিছু যারা বিজ্ঞ ব্যক্তি আছেন নতুন করে আবার এটি করেছেন। এবং সেখানে সরকারি কর্মচারীদের জন্য যেটা নিয়ে খুব কথা হচ্ছে যে 7 কার্যদিবসের মধ্যে কেউ যদি অনিয়ম করে তাহলে তাকে চাকরি থেকে বহিষ্কার করা, অর্থাৎ চাকরি থেকে সরিয়ে দেওয়া, একদম অপসারণ করা যাবে। এটি নিয়েই মূলত শুরু হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো কি, সত্যি কথাটা কেউ বলছে না। ওখানে কিন্তু বলা আছে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি আছে দুর্নীতি যদি প্রমাণ হয়, এবং এর সঙ্গে কিন্তু অনেকগুলো কারণ আছে। সেগুলি হচ্ছে কাউকে কর্মস্থলে আসতে বা কাজ করতে বাধা দেওয়া, বিনা পারমিশনে, অর্থাৎ কর্তৃপক্ষকে না জানিয়ে অনুপস্থিত থাকা, তারপরে অসদাচরণ করা, এরকম বহু আছে, কিন্তু ভিত্তি আছে যেগুলি করলে সেই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু সেখানে বলা আছে যে সেই কর্মচারী আপিল করতে পারবে শুনানির জন্য। তাকে যখন ডাকা হবে সেই শুনানিতে সে আত্মপক্ষ সমর্থনের ব্যাপার আছে, সেটিও করতে পারবে। সেটি করার পরেও যদি উত্তর সন্তোষজনক না হয়, অর্থাৎ সে যে অপরাধ করেছে সেটি অপরাধ বলেই গণ্য হয়, অর্থাৎ প্রমাণিত হয়, তখনই কিন্তু তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার বা অপসারণ করার বিষয় থাকছে, নচেত নয়। আমি মনে করি বিধিটি ঠিকই আছে। আমার মতো যারা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চাকরি করতে চান তারা আমার সাথে একমত হবেন বলেই আমি মনে করি। তারপরেও যদি কোনো বক্তব্য থেকে থাকে সেটি আলাপ আলোচনা হতে পারে, সেটি পরিমার্জন হতে পারে, কিন্তু চাকরি থেকে সরানো যাবে না এটি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দেখেছি কি বিগত বছরগুলোতে বেশ কবছর ধরে, আগেও ছিল কম, পরবর্তীতে এটি দিনে দিনে এটি বৃদ্ধি পেয়েছে, যে সরকারি কর্মচারীরা যে সরকার যখন থাকে দলীয় লেজুরবৃত্তি করে। সেই লেজুরবৃত্তি করার ফলে তার ঊর্ধ্বতন কর্মকর্তা অনেক সময় সেই সব কর্মচারীদের নিয়ন্ত্রণ করতে পারে না। যখনই তাদের কাজ না করার জন্য বা অব্যবস্থাপনার জন্য যখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যান তিনি, তখনই দেখা যায় তারা ধর্মঘট করে বসে। তারা বিভিন্নভাবে সেই কর্মকর্তাকে বা অফিস প্রধানকে নাজেহাল করে থাকে। এইভাবে সবাই যদি, যে সরকার যখন থাকবে
তার লেজুর বৃত্তি করতে থাকে, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানের উন্নয়ন করা কখনোই সম্ভব হয় না। আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলতে পারি। আমি শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত ছিলাম। সেখানে আমি দেখেছি, যখন সাধারণ শিক্ষক ছিলাম তখনও দেখেছি আমার অধ্যক্ষ মহোদয়ের ক্ষেত্রে যে দেখা গেছে অনেক শিক্ষক, আমি সবার কথা বলবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা সেই দল, অর্থাৎ যে দল তখন সরকার থাকেন, অর্থাৎ দলীয় সরকার থাকেন, সেই দলের একজন বলে নিজেকে পরিচয় দেয় এবং সেই সুযোগ সুবিধাগুলো নিতে চায়। সবাই নয়, আমি আবারও বলছি সবাই নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে, এবং পুরুষদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়, নারীদের ক্ষেত্রে দেখা যায় না তা নয়। এবং তারা দেখা যায় যে যেহেতু শিক্ষকতার কথা বলছে, তারা ক্লাস করছেন না বা সময় মতো আসছেন না, পরীক্ষার খাতা দেখে ঠিকমতো জমা দিচ্ছেন না, এরকম বহুবিধ বিষয় আছে, সেগুলো কিন্তু তারা করেন। এবং কর্তৃপক্ষ বলতে আমি প্রতিষ্ঠান প্রধানের কথা বলছি এখানে, তার উপরে তো আরও কর্তৃপক্ষ আছে, তারা কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারে না। নিতে গেলেই দেখা যায় যে দলীয় সরকারের লোকজনকে দিয়ে তাকে নাজেহাল করার ব্যবস্থা করে। আমার মনে হয় যে এই ধরনের অসুবিধাগুলো সকল ক্ষেত্রে বিদ্যমান। যারা কোনো সরকারের লেজুর বৃত্তি করে না, সরকারি কার্যাবলী সম্পাদন করতে চায়, নিজের দায়িত্ব পালন করতে চায়, সরকার তাকে যে বেতন দিচ্ছে এবং সাধারণ জনগণের জন্য কাজ করতে চায়, তারা কিন্তু সত্যি সত্যি খুবই অসুবিধায় পড়ে এবং এই অসুবিধার জন্য কাজের প্রতি মানুষ কিন্তু আগ্রহ হারিয়ে ফেলে। এবং তার ফলে দেখা যাচ্ছে যে যারা লেজুর বৃত্তি করছে তারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, বা প্রমোশনের ক্ষেত্রে, বদলির ক্ষেত্রে, সেটি যে কোনো ডিপার্টমেন্টে, যে কোনো বিভাগে, যে কোনো ক্ষেত্রে, সরকারি চাকরির যে কোনো কার্যালয়ে কিন্তু একই ব্যাপার। তারা এবং কিছু কিছু অফিসে তো রীতিমতো সিন্ডিকেট তৈরি করে ফেলা হয়, বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা মিলে একটা দল গঠন করে তখন নানাভাবে উৎপাত শুরু করে। তো যারা কাজ করতে চান তারা কিন্তু খুবই নাজেহাল হন, তারা সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারেন না। এবং দেখা যায় সরকারও তার লেজুর বৃত্তি করছে, যারা তথাকথিত তার হয়ে যারা কাজ করছে বা নিজেকে পরিচয় দিচ্ছে সেই দলের লোক, তাদের কথাই শোনে, তাদের সুযোগ সুবিধাই দেয়, সর্বক্ষেত্রে তাদেরকে তারা সুবিধা ভোগীদের কাতারে থাকে। এবং যারা এটি করেন না তারা কিন্তু কখনো এই সুবিধাভোগীদের কাতারে যোগ্যতা থাকা সত্ত্বেও দেখা যায় অনেক ক্ষেত্রেই তারা বঞ্চিত হন, তার প্রকৃত পাওনা থেকে, প্রাপ্যতা থেকে বঞ্চিত হন। এটি কিন্তু গ্রহণযোগ্য নয়। তাই যে বিধিটি করা হয়েছে, যে বিধিটি নিয়ে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের যৌক্তিকতা অন্তত আমার কাছে নেই। তারপরেও যদি কোনো কথা থেকে থাকে, সেক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায়ে তারা বসতে পারে এবং এটি পর্যালোচনা করতে পারে। কিন্তু এটি একজন দুর্নীতিগ্রস্ত মানুষকে, প্রমাণিত দুর্নীতিগ্রস্ত হলে তাকে প্রমাণ যদি পাওয়া যায় সে এই ধরনের কাজে লিপ্ত, তাহলে তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে না কেন? তাহলে তো দুর্নীতি কখনো বন্ধ হবে না। আমার মনে হয় দুর্নীতিগ্রস্ত মানুষেরাই এই কাজগুলো করছে। এবং আরও একটি বিষয়, আমার মনে হয় সরকারের এখন কঠোর হওয়ার সময় এসেছে বা সময় আরও আগেই এসেছে। আমার মনে হয় সরকারকে আরও যথেষ্ট কঠোর হওয়া দরকার এবং যেসব মানুষ এইসব আন্দোলনের সঙ্গে জড়িত তাদের সম্পদের হিসাব নেওয়া দরকার। তাদের কতটুকু সম্পদ আছে, তার উপার্জনের সঙ্গে সম্পদের সঙ্গতি আছে কিনা, মিল আছে কিনা, এইটুকু দেখা দরকার। কেন তারা প্রথমত সরকারি কাজ করে কেউ কিন্তু আন্দোলন করতেই পারে না, এই ধরনের বিক্ষোভ করতেই পারে না, এটি চাকরি বিধির বহির্ভূত। এই একটি কারণেই তাকে চাকরি থেকে অপসারণ করা যায়। তো সেই ক্ষেত্রে তাদের এতদূর মানে এই পর্যায়ে এতদূর পর্যন্ত তারা এসেছে, মানে তাদের নিজেদের দুর্বলতা রয়েছে। যার দুর্বলতা নয় সে তো এই কাজে আসবে না, এবং যারা এই কাজে অন্যদের আসতে বাধ্য করছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া দরকার। এখানে আরেকটি কথা বলে রাখা দরকার চাকরি বিধির ব্যাপারে কথা বলতে, যেটি আমি শুনছি বা সবাই শুনছে, বাতাসে ভাসছে, যে সেটি হচ্ছে যে এই সব আন্দোলন যারা করছে তার মধ্যে পতিত সরকারের লোকজন এবং বিএনপির সংগঠনের বিভিন্ন সংগঠন, নাম দেওয়ার সংগঠনের লোকজন রয়েছে।
এটি কিন্তু অনেকেই বলাবলি করছে, আমি নিজে জানি না, এটা বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে যে সরকারকে অস্থিতিশীল করার জন্য তারা সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছে। বিএনপি নাম দিয়ে নয়, বিভিন্ন সংগঠনের নাম দিয়ে, কিন্তু প্রকৃতপক্ষে তারা নাকি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ওই যে বললাম, সরকারি চাকরি করে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া যাবে না, এটি কঠোরভাবে পালন করা দরকার। এই ক্ষেত্রে সেটি হয়েছে, যেহেতু আগেও এটি ছিল, সেহেতু তারা সকলেই মনে করছে যে হলে নির্বাচন, অর্থাৎ নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, সেহেতু বিএনপির পক্ষ হয়ে তারা এই আন্দোলনে লিপ্ত হয়েছে এবং বিভিন্ন জায়গাতেই কিন্তু এই ধরনের আন্দোলন চলে আসছে। এবং তারা চাচ্ছে কি, তারা চাচ্ছে যে প্রফেসর ইউনূস সাহেব একটু বেকায়দায় পড়ুক। বেকায়দা পড়লে তারা যেহেতু খুব দ্রুত ভোট চাচ্ছে, সংস্কার তারা চাচ্ছে না, সংস্কার চাচ্ছে না পুরোপুরি নয়, সংস্কার চাচ্ছে, কিন্তু যে সংস্কারগুলি করা দরকার সেই সংস্কারগুলি তারা চাচ্ছে না। তাহলে পতিত সরকারের সঙ্গে এরপরে যে সরকার আসবে তার কোনো পার্থক্য থাকবে না। আমরা কাকে বিশ্বাস করব? আমরা তো বহু সরকারকে দেখে ফেলেছি, তাই সংস্কার অতীব প্রয়োজন, কিন্তু সেই জিনিসটা তারা করতে চাইছে না, অসহযোগিতা করছে। এই অসহযোগিতার মধ্যে এটি একটি বিভিন্ন ধরনের আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে তারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। বিধির বাইরে আপনারা কয়েকদিন আগে, তার আগে ইশরাক সাহেব ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হয়েছিলেন বলে দাবি করেন উনি। তখন তাকে মেয়র হতে দেওয়া হয়নি, পতিত সরকার দেননি, সেখানে কোর্টের রায়ে তিনি আবারও মেয়রের দায়িত্ব গ্রহণ করতে চাইছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, যে সরকারকে আমরা পতিত সরকার বলছি এবং তার ভোট গ্রহণযোগ্য নয় বলছি, যদি সে নির্বাচন গ্রহণযোগ্য না হয়, তাহলে তার নির্বাচিত মেয়র কি করে, আমি বা ইশরাক সাহেব বা অন্য আরেকজন কেউ ABCD হবেন কি করে? ভোটই যদি অবৈধ হয় তাহলে মেয়রও তো বৈধ নয়। আমি খুব সিম্পলি বুঝি। তারপরেও এখানে কিছু আইনি জটিলতা আছে, যেটি না দেখেই শুনছি যে নির্বাচন কমিশনার বলছেন তার মেয়র হতে কোনো সমস্যা নেই, সেভাবেই তারা বলেছেন। তখন দেখা গেল ইশরাক সাহেব যখন শপথ নিতে পারছেন না, তখন তিনি দেখা গেল যে রাস্তা ব্লক করে দিয়ে, এবং সিটি কর্পোরেশন এখানেও কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে, এখানকার কাজকর্ম সব বন্ধ। সিটি কর্পোরেশনের যারা মানে সুবিধা পায়, সিটি কর্পোরেশন অর্থাৎ সিটি কর্পোরেশনের কাজের দ্বারা যে আমরা সাধারণ জনগণ, ওই এরিয়ার যারা কাজ করে সিটি কর্পোরেশনের লোকজন, তারাও কেউ ভিতরে ঢুকতে পারছে না, কাজ হচ্ছে না। কাজ না হলে কি হবে? কাজ না হলে যেটি হচ্ছে সেটি সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ কিন্তু ট্যাক্স দিচ্ছে, তাই নয় কি? আমরা সবাই ট্যাক্স পেয়ার, ট্যাক্স দিচ্ছি। ট্যাক্স দেওয়ার পর যদি আমি আমার এলাকা পরিষ্কার না পাই, আমার এলাকায় ঠিকমতো যে সুবিধাগুলো সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয়, সরকারের দিক থেকে সিটি কর্পোরেশনের মাধ্যমে দেওয়া হয়, সেটি যদি আমরা না পাই, তাহলে কি হবে? তাহলে আমরা কিন্তু অসুবিধায় পড়ব। ইশরাক সাহেব সে কাজটিই করেছেন। তার ঢাকাবাসী বলে বিভিন্ন মানুষকে নিয়ে এসে তিনি সমস্ত কিছু ব্লক করে দিয়ে বসেছিলেন এবং এটা 2-3 দিন ধরে এই আন্দোলন বিভিন্নভাবে চলার পর এই মুহূর্তে এটি বন্ধ আছে। আমি জানি না কবে আবার শুরু হবে। তো এইরকম যখন অবস্থা, তখন কি হয়? তখন কিন্তু সাধারণ মানুষ নানাভাবে নিগৃহীত হয়। কারণ যেদিন ইশরাক সাহেব সমস্ত কিছু মৎস্য ভবনের দিক থেকে সব বন্ধ করে দিয়েছিলেন, সেদিন ওই এরিয়াতে আমার একটি কাজ ছিল, আমি গিয়েছিলাম, কিন্তু আমি কোনো দিকেই যেতে পারিনি। আমাকে বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে, এবং ফিরে আসার ফলে আমি কিন্তু আমার একটি দিন নষ্ট করলাম, আমার প্রয়োজনীয় কাজটি করতে পারলাম না, এবং কাজটি আমার কাছে খুবই জরুরি ছিল। তাহলে এরকম আমার একটি কাজ না হলে জরুরি ছিল, না হলে আমি করলাম না, না হলে আমার কিছু ক্ষতি হলো। কিন্তু অনেক অসুস্থ মানুষ আছে যাদের হসপিটালে যাওয়ার দরকার ছিল, যাদের বিভিন্ন জায়গায় যাওয়ার দরকার ছিল, ওই দিকটায় হসপিটাল আছে আপনারা জানেন, সেই দিকে যদি না যেতে পারে, তাহলে মানুষের জীবনভরণ সংশয় দেখা দেয়। কিন্তু কারণ সেই মানুষটার যদি যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা না করা যায়, তাহলে সে
বিনা চিকিৎসায় মারা যেতে পারে। সে কথাটাও কিন্তু ইশাক সাহেব মেয়র হবেন, কিন্তু তিনি কিন্তু সে কথাটিও ভাবেননি। একজন ভবিষ্যৎ মেয়র যদি সাধারণ মানুষের কথা না ভাবে, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাস্তাঘাট বন্ধ করে দিয়ে ঢাকাবাসীর কথা উল্লেখ করে নিজের সুবিধার জন্য সমস্ত কিছু বন্ধ করে দিয়ে বসে থাকেন, তাহলে তিনি যখন যথাযথ মেয়র হবেন, অর্থাৎ মেয়রের ইলেকশন নির্বাচন হবে, তিনি যদি মেয়র হন, তখন তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি? আমরা কিন্তু কিছুই আশা করতে পারি না। ওই যে একটা প্রবাদ আছে না, যে লাউ সেই কদু, যদি তাই হয় তাহলে এই যে এত মানুষ মারা গেল, ছাত্র এবং জনতা, এত মানুষ পঙ্গু হয়ে আছে, মানে এটি দেখার মতো নয়। আমি বেশ কিছু দেখেছি, সে দেখার মতো নয়। এবং যারা মরে গেছে তো গেছেই, তাদের জন্য কষ্ট আছে, কিন্তু চোখের সামনে যে মানুষগুলো, জনতা এবং ছাত্র তিলে তিলে মারা যাচ্ছে, প্রতিদিন তারা মারা যাচ্ছে, তাদের কি হবে? এই কথাটা আমরা কিন্তু কেউ ভাবছি না। আমাদের না ভাবার পেছনে কি কাজ করছে? আমাদের ব্যক্তি স্বার্থ কাজ করছে। আমরা মনে করছি যে একবার ক্ষমতায় গেলেই আমরা বোধহয় সব কিছু পেয়ে যাব। এই যে পেয়ে যাওয়ার ব্যাপার, সেটিকে আমরা পেয়ে ক্ষমতার কাছে যাব, দায়িত্বর কাছে তো না। দায়িত্ব যদি না হতো, তাহলে তো ইশাক সাহেব এভাবে সব কিছু বন্ধ করে দিয়ে বসে থাকতে পারতেন না। ইশাক সাহেব কি যেতে চেয়েছেন? ক্ষমতায় যেতে চেয়েছেন, এবং কোন ক্ষমতায়? তিনি মেয়রের ক্ষমতায় যেতে চেয়েছেন, কারণ মেয়র হলে তার সাংঘাতিক একটি দাম হবে, সাংঘাতিকভাবে দাম বেড়ে যাবে। চারপাশে তার মৌমাছির মতো পদলেহনকারী লোকজন ঘুরবে সুবিধা আদায় করার জন্য, সুবিধা নেওয়ার জন্য, ব্যবসা বাণিজ্য নেওয়ার জন্য, আরও বহু কিছু আছে, অবৈধভাবে অনেক কিছু করার জন্য। কারণ সিটি কর্পোরেশন অনেক বিষয় আছে যেগুলি বিধি বহির্ভূতভাবে করা হয়ে থাকে অতীতে, তাই দেখা গেছে। সেই বিষয়গুলোকে তিনি সহায়তা দেবেন বলেই কি ঢাকাবাসী ঘেরাও করেছিল? এটি আমার কিন্তু প্রশ্ন। কারণ ঢাকাবাসীর এতে কী লাভ? ইশরাক সাহেব মেয়র হলো না, ABCDXYZ কে মেয়র হলো, সেটি তো দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় আমার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, আমার এলাকায় মশা আছে কিনা, মশা নিধন হচ্ছে কিনা, আমার এলাকায় চুরি ডাকাতি হচ্ছে কিনা, আমার এলাকায় রাস্তায় যানজট মানুষ ইচ্ছে করে করছে কিনা, অর্থাৎ রাস্তার উপর হকার বসে, রাস্তায় কনস্ট্রাকশনের জিনিসপত্র রেখে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করছে কিনা, সঠিক উপায়ে বাড়ির ঘর নির্মাণ হচ্ছে কিনা, অর্থাৎ প্ল্যান অনুযায়ী নাকি রাস্তা দখল করে মানুষ ঘর বাড়ি করছে, বহুবিধ জলাবদ্ধতা আছে কিনা, এইসব দেখা। এটা কয়েকটাই বললাম আমি। এইসব দেখা হচ্ছে সিটি কর্পোরেশনের কাজ। সিটি কর্পোরেশনের কাজ কিন্তু রাস্তা বন্ধ করে দিয়ে ক্ষমতার চেয়ারে বসা নয়। সেই ক্ষমতার চেয়ারে বসার জন্য ইশরাক সাহেব কী করেছেন? রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন। এবং তারা সবসময় বলছেন যে ইউনূস সরকারের প্রতি অবিশ্বাস স্থাপন করছেন বা ধারণ করছেন বা বলছেন। তারা সরাসরি বলছেন না, কিন্তু বিভিন্নভাবে তারা বলার চেষ্টা করছেন যে ইউনূস সাহেব ক্ষমতায় লোভে ক্ষমতায় থেকে যাচ্ছে। অনেক সাংবাদিক আছেন, আমরা জানি সাংবাদিকের মধ্যে দলীয় লেজুরবৃত্তি রয়েছে। কেউ এর সাংবাদিক, ওর সাংবাদিক, তো এর সাংবাদিক আর ওর সাংবাদিক, এর সাংবাদিক অথবা বীর সাংবাদিক। তো এর সাংবাদিক যারা, তারা এখনও ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে সরকারের সমালোচনা করে যাচ্ছেন, কখনো ন্যাক্কারজনকভাবে করে যাচ্ছেন। আর বীর সাংবাদিক খুব বেশি করে তাদের পক্ষ হয়ে কথা বলার চেষ্টা করছেন, কারণ যখনই নির্বাচন হবে, তারা আবার পাওয়ারে আসবে, তখন দলীয় সাংবাদিকরা কি করবে? ক্ষমতায় যাবে। সাংবাদিকরা তো ক্ষমতায় যাবে না, তাদের লোকজন যাবে এবং তাতে তারা সুবিধা ভোগ করবে। আমরা পতিত সরকারের সময় দেখেছি সাংবাদিকদের কি উৎসব এবং টাকা পয়সার কি প্রাচুর্য। এক একজনের কয়েক শত কোটি টাকা ব্যাংকে রয়েছে এবং প্রত্যেকে কিন্তু এখনও হিসাব দেয় নাই। আমি মনে করি এদের প্রত্যেকের হিসাব দেয়া দরকার সম্পদের। যে যেখানে কাজ করি না কেন, আমরা প্রত্যেকের সম্পদের হিসাব দিলে একটা জবাবদিহিতা থাকবে। তাই সরকারি যে কথাটা আজকে শুরু করেছিলাম, সরকারি কর্মচারী আইন বিধি 2025,
সরকারি কর্মচারীদের জন্য যে শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলা বিধি 2025 সেই বিধি নিয়ে সচিবালয়ে আন্দোলন করছে কারা? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারীরা, যারা কোনোভাবেই কাজটি করতে পারেন না। ভালো থাকুন, দেখা হবে আরেকটি বিষয়ে আবার কোনো দিন। ধন্যবাদ সে পর্যন্ত।